নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের গল্প শুরু করছি। আমার আজকের নিবেদন সুবোধ ঘোষের গল্প যৌতুকগৃহ। এত রাত্রে এটা কোন ট্রেন? এই শীতার্ত বাতাস, অন্ধকার আর ধোঁয়া ধোঁয়া বৃষ্টির মধ্যে ট্রেনটা যেন হাঁপিয়ে হাঁপিয়ে ছুটে এসে রাজপুর জংশনের প্ল্যাটফর্মের গায়ে লাগল। খুব সম্ভব গঙ্গার ঘাটের দিক থেকে ট্রেনটা এসেছে। এখনো অদূর গঙ্গার বুকে সেই স্টিমারের চিমনি বাঁশির শব্দ শোনা যায়, যে স্টিমারটা একদল যাত্রীকে ঘাটে নামিয়ে দিয়ে একটু হালকা হয়ে আর হাঁপ ছেড়ে আবার ওপারে চলে যাচ্ছে। প্ল্যাটফর্মের গা ঘেঁষে দাঁড়িয়ে ট্রেনের ইঞ্জিন আস্তে আস্তে হাঁপাতে থাকে। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বয়টা একটু ব্যস্ত হয়ে ওঠে। টেবিল, চেয়ার, বেঞ্চ আর আয়নাটার উপর ছটপট তোয়ালে চালিয়ে একটু পরিচ্ছন্ন করে ফেলে। জমাদার এসে রুমের টুকিটাকি আবর্জনা বড় বড় ঝাড়ুর টান দিয়ে সরিয়ে নিয়ে যায়। ঘাটের ট্রেনটা ছোট হলেও এবং যাত্রীর সংখ্যা কম হলেও ফার্স্ট ক্লাসের যাত্রী দু একজন তার মধ্যে পাওয়াই যায়। হয়তো কাটিহারের কোনো চিনিকলের মহাজন, অথবা দার্জিলিং ফেরত কোনো চা বাগানের সাহেব, এই ধরনেরই কুলীন শ্রেণীর যাত্রী থাকেন। শুধু সাঁওতাল কুলির দলই নয়। কিন্তু আজ এখন যারাই ক্লান্ত ট্রেন থেকে নেমে ব্যস্তভাবে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আশ্রয় নিলেন, তাদের সঙ্গে চিনিকল অথবা চা বাগানের কোনো সম্পর্ক নেই। কুলির মাথায় বাক্স বেডিং চাপিয়ে প্ল্যাটফর্মের ওপর গুঁড়ো গুঁড়ো বৃষ্টির মধ্যে তরতর করে হেঁটে ওয়েটিং রুমে প্রথম এসে ঢুকলেন এক বাঙালি মহিলা। গায়ে কাশ্মীরি পশমে তৈরি একটা মেয়েলি আলস্টার, কানে ইহুদি প্যাটার্নের ছোট ফিরোজার দুল, আর খোঁপা বিলিতি ধাঁচে ফাঁপানো। তারপরে যিনি এসে ঢুকলেন তারও সঙ্গে কুলি, আর তেমনই ট্রাঙ্ক বেডিংয়ের বহর। চোখে চশমা, গায়ে শাল, দেশি পরিচ্ছদে ভূষিত এক বাঙালি ভদ্রলোক। এক ভদ্রলোক আর এক মহিলা একই ট্রেনের যাত্রী হয়ে এক ওয়েটিং রুমে এসে আশ্রয় নিয়েছেন। এই মাত্র সম্পর্ক, যদি নেহাতি একে সম্পর্ক বলা যায়। ইনি হয়তো ঘণ্টা দুয়েক আর উনি ঘণ্টা তিনেক পথপ্রান্তের এই শিবিরে ট্রেনের প্রতীক্ষায় থাকবেন, তারপর চলে যাবেন যার যার পথে। কিন্তু আশ্চর্য, ঘরে ঢোকা মাত্র দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে প্রথমে চমকে ওঠেন, তারপরেই চিত্রবৎ স্তব্ধ হয়ে থাকেন। দুজনেই যেন অপ্রস্তুত এবং লজ্জিত, বিরক্ত ও বিড়ম্বিত এবং একটু ভীতও হয়েছেন। যেন কাঠগড়া থেকে পলাতক ফেরারি আসামির মতো বহুদিন পরে এবং নতুন করে এক আদালত ঘরের মধ্যে দুজনে এসে পড়েছেন। মাধুরী রায়ের আলস্টারে কুচি কুচি জলের ফোঁটা নিঃশব্দে চিকচিক করে। শতদল দত্ত জলে ভেজা চশমার কাচ মুছে নিতে ভুলে যায়। এটা রাজপুর জাংশনের ওয়েটিং রুম, আদালত নয়। জজ নেই, উকিল নেই, সাক্ষী নেই, সারি সারি সাজানো কতগুলো নিষ্পলক লোকচক্ষু নেই। প্রশ্ন করে লজ্জা দিতে, স্বীকৃতি বা স্বাক্ষর আদায় করতে তৃতীয় কোনো ব্যক্তিও এখানে নেই। তবুই নিভৃত সান্নিধ্যই দুজনের কাছে বড় বেশি দুঃসহ মনে হয়। সরে পড়তে পারলে ভালো, সরে যাওয়াই উচিত। শতদল দরজার কাছে এগিয়ে এসে ডাক দেয়, কুলি। মাধুরীর জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে ওই বেঞ্চের উপর, আর
শতদলের জিনিসপত্র স্তূপীকৃত হয়ে রয়েছে ওই টেবিলটার ওপর। এক্ষুনি জিনিসপত্র আবার কুলির মাথায় চাপিয়ে শতদল দত্তকে চলে যেতে হবে, কিন্তু কোথায় তা সে জানে না। শুধু অদৃশ্য লজ্জায় অভিভূত এই ওয়েটিং রুম ছেড়ে অন্য কোনোখানে, হয়তো ওই মুসাফিরখানায়, যেখানে এরকম আলো নেই, আসবাবও নেই, কিন্তু অতীতের এক অস্পষ্ট ছায়াকে এত জীবন্ত মূর্তিতে মুখোমুখি দেখে বিব্রত হওয়ার শঙ্কাও সেখানে নেই। শতদলের ডাকে সাড়া দিয়ে কুলিদের কেউ কিন্তু এলো না। এলো ওয়েটিং রুমের বয়, বলল, হুজুর। বয়কে এবার উত্তর দিতে হবে। শতদল দত্ত আরেকবার দরজা পর্যন্ত পায়চারি করে এগিয়ে যায়, বাইরে উঁকি দিয়ে তাকায়। গুঁড়ো বৃষ্টির একটা ঝাপটা মুখে এসে লাগে। ফিরে এসে আবার টেবিলটার পাশে দাঁড়ান তিনি, যেন নিজেরই চিন্তার ভেতর পায়চারি করে উত্তর সন্ধান করছে শতদল। চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবতে থাকে শতদল। বোধ হয় ততক্ষণে নিজের মনের অবস্থার ওপরেই রাগ করে একটু শক্ত হয়ে উঠেছে। এভাবে বিচলিত হওয়ার কোনো অর্থ নেই। ওয়েটিং রুমের মধ্যে মাত্র একজন যাত্রীকে দেখে এভাবে পালিয়ে যাওয়ার অর্থ একটা অর্থহীন দুর্বলতার কাছে হার মেনে যাওয়া। বয় বলে, ফরমাশ করুন হুজুর। বেশ স্বচ্ছন্দভাবে শতদল দত্ত টেবিলের কাছে একটা চেয়ার টেনে নিয়ে বসে। স্বচ্ছন্দ স্বরে বয়কে নির্দেশ দেয়, বলে, চা নিয়ে এসো। আর ওদিকে কাশ্মীরি পশমের আলস্টার গা থেকে নামিয়ে মাধুরী রায় বেঞ্চের উপর রাখে। জিনিসপত্রগুলো সরিয়ে একটু জায়গা করে নিয়ে বেঞ্চের উপরে চুপ করে বসে থাকে। শতদল দত্ত আর মাধুরী রায় দুজনে ট্রেন যাত্রী মাত্র। রাজপুর জাংশনের ওয়েটিং রুমে বসে থাকে ট্রেনের প্রতীক্ষায়। এছাড়া দুজনের মধ্যে আজ আর কোনো সম্পর্ক নেই। শুধু আজ নয়, আজ প্রায় 5 বছর হলো দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, কিন্তু তার আগে ছিল। সেও প্রায় এক টানা 7 বছর ধরে। সম্পর্কের লক্ষণ দেখা গিয়েছিল প্রায় 12 বছর অতীতে, যে অতীতে মাধুরী মিত্র নামে দেখতে বড় সুন্দর এক অনুরা তরুণী শতদলের মেজ বৌদির বান্ধবী মাত্র ছিল। আর স্থানটা ছিল ঘাটশিলা, সময়টা ফাল্গুন। মধুক্রমের বিথিকায় যখন সৌরভের উৎসব জাগে, তারই মধ্যে আকস্মিক এক অপরাহ্নের আলোকে শুধু একটি বেড়াতে যাবার ঘটনা। সেই তো মাধুরী মিত্রের সঙ্গে শতদল দত্তের সম্পর্কের আরম্ভ। 1 বছরের পরিচয়ে দুজনকে যে খুবই বেশি ভালোবেসেছিল তাতে কোনো সন্দেহ নেই। সে ভালোবাসা আইন মতো রেজিস্ট্রিও করা হয়, তার মধ্যেও কোনো ভুল ছিল না। কিন্তু বিয়ের পর 7টি বছর পার হতে না হতেই মাধুরী দত্ত আর শতদল দত্তের মধ্যে সে ভালোবাসার জোর আর রইল না। তাই আবার দুজনেই স্বেচ্ছায় এবং আইন মতো আদালতের শরণ নিল। রেজিস্ট্রি করা সম্পর্ক বাতিল করে দিয়ে দুজনের ছাড়াছাড়ি হয়ে গেল। কে জানে কেমন করে দুজনেই বুঝতে পেরেছিল ভালোবাসার জোর আর নেই। মনের দিক থেকে দুজনে দুজনেরই কাছে যখন পর হয়ে গেল, তখন লোকচক্ষুর সম্মুখে অনর্থকার থিয়েটারের স্বামী স্ত্রীর মতো দাম্পত্যের অভিনয় না করে দুজনেই দুজনের কাছ থেকে বিদায় নিল। কেউ কাউকে বাধা দিল না। ফাল্গুনের ঘাটশিলার মধুক্রমের সৌরভে যে প্রেমের আবির্ভাব, মাত্র 7টি নতুন ফাল্গুনও তার গায়ে সহ্য হলো না। এত জোর ভালোবাসার পর বিয়ে, তবু বিয়ের পর ভালোবাসার জোরটুকু ভেঙে যায় কি করে?
তাও দুজনেই বাস্তব আর চাক্ষুষ প্রমাণ দেখে বুঝেছিল। একদিন এই ঘরে বসে এক মনে বই পড়ছিল মাধুরী, আর ও ঘরে একা একা নিজের হাতে কাপড় চোপড় গুছিয়ে বাক্সে ভরছিল শতদল। 1 সপ্তাহের জন্য ভুবনেশ্বরে গিয়ে থাকতে হবে তাকে, প্রত্নবিভাগের একটা সার্ভে তদারকের জন্য। শতদলের রওনা হবার আগের মুহূর্ত পর্যন্ত মাধুরী একবার এসে চোখের দেখা দিয়েও যেতে পারল না। সেদিনই মনে হয়েছিল শতদলের, এই যে পৌষের প্রভাতে জানালা দিয়ে এত আলো ঘরের ভেতর এসে লুটিয়ে পড়েছে, নিতান্তই অর্থহীন, কোনো প্রয়োজন ছিল না। পৌষের সকালবেলাটাই শুধু অন্যায় করেনি, সেই বছরেই চৈত্রের একটা রবিবারের বিকেলবেলাও ভয়ানক এক বিদ্রূপ করে দিয়ে চলে গেল। প্রতি রবিবারের মতো সাজসজ্জা করে বেড়াতে যাবার জন্য প্রস্তুত হয়ে বসেছিল মাধুরী ঘরে, আর পাশের ঘরে গভীর মনোযোগ দিয়ে চালুক্য স্টাইলের মন্দির ভিত্তির একটা স্কেচ আঁকছিল শতদল। বেড়াতে যাবার কথা একটি বারের জন্য তার মনে হলো না, কোনো সাড়াও দিল না। জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে মাধুরীর শুধু মনে হয়েছিল অস্তাচলের মেঘে এই ক্ষণিকের রক্তিমা নিতান্ত অর্থহীন একটা অলক্ষণে ইঙ্গিত। আর একটু পরেই তো অন্ধকারে সব কালো হয়ে যাবে। এই ছলনার খেলা না করে সূর্যটা যদি একটু তাড়াতাড়ি ডুবে যায় তবেই ভালো। একে একে এইরকম আরও সব লক্ষণ দেখে দুজনেই বুঝেছিল ভালোবাসা আর নেই, কিংবা ভালোবাসা ছিল না বলেই এইসব লক্ষণগুলো একে একে হয়তো দেখা দিচ্ছিল। কে জানে কোনটা সত্য? হয়তো চেষ্টা করলে দুজনেই জানতে পারত, হয়তো জেনেছিল, কিংবা হয়তো জানেনি। যাই হোক, জানা না জানার ব্যাপারে কেউ কাউকে দোষ দিতে পারে না। হয় দুজনে জেনে শুনেই চুপ করেছিল, কিংবা দুজনে ইচ্ছে করে জানতে চেষ্টা করেনি। এও হতে পারে দুজনেই নতুন করে আর গোপন করে কোনো নতুন জনের ভালোবাসায় পড়েছিল, তাই হয়তো মিথ্যে হয়ে গেল ঘাটশিলার পুরাতন ফাল্গুন, কিংবা সে ফাল্গুন নিজেই সৌরভহীন হয়ে গিয়েছিল। তারই বেদনা দুজনকে দুই দিকে নিয়ে চলে গেল, একজনকে একটি হেমন্তের সন্ধ্যায়, আর একজনকে একটি আষাঢ়ের পূর্ণিমায়। যাই হোক না কেন, দুজনের মনে সেজন্য আর কোনো ক্ষোভ বা দুঃখ ছিল না। হয় দুজনেই ভুল করেছে, নয় দুজনেই ঠিক করেছে, কেউ কাউকে দোষ দিতে পারবে না। কেউ কাউকে দোষ দেয়ও নি, ঘৃণা করেছিল, মার্জনা করতে পারেনি দুজনেই দুজনকে, কিন্তু মনে মনে। যেদিন এই মনের বিদ্রোহ মনের মধ্যে পুষে রাখা দুঃসহ হয়ে উঠল, সেদিনই সরে গেল দুজনে। কেউ কাউকে অভিযোগ আর অপবাদের আঘাত না দিয়ে ভদ্রভাবে আদালতে আবেদন করে 7 বছরের সম্পর্ক নিঃশেষে চুকিয়ে দিল। ছাড়াছাড়ি হবার পর বছর দেড়েক যেতে না যেতে শতদল শুনেছিল মাধুরী আবার বিয়ে করেছে অনাদি রায় নামে এক ইঞ্জিনিয়ারকে। মাধুরীও খবরের কাগজে পড়েছিল অধ্যাপক শতদল দত্ত আবার বিয়ে করেছেন। নবজীবন সঙ্গিনীর নাম সুধাকণা, কলকাতারই একটি সেলাই স্কুলের টিচার। এই নতুন দুটি বিয়েও নিশ্চয়ই দেখে শুনে ভালোবাসার বিয়ে। যে চাই বলুক, মাধুরী জানে অনাদি রায়কে স্বামীরূপে পেয়ে সে সুখী হয়েছে। বাইরে থেকে না জেনে শুনে যে যতই আজে বাজে মন্তব্য করুক না কেন, শতদলও জানে সুধাকে পেয়ে সে সুখী হয়েছে। তাই আজ রাজপুর জাংশনের এই ওয়েটিং রুমে এই শীতার্ত মাঝরাত্রির নিঃশব্দ মুহূর্তগুলির মধ্যে মাধুরী রায় আর শতদল দত্তের সম্পর্ক নিয়ে এসব প্রশ্ন আর গবেষণা নিতান্ত অবান্তর এবং নিষ্প্রয়োজন।
সেই ইতিহাস ভালোভাবেই শেষ করে দিয়ে ওরা দুজনে একেবারে ভিন্ন হয়ে গেছে, কোনো সম্পর্ক নেই। অতীতের প্রশ্ন নয়, প্রশ্নটা বর্তমানের। এমন করে একটা অযথা সময় পথের প্রতীক্ষা ঘরে সেই দুটি জীবনেরই মুখোমুখি সান্নিধ্য দেখা দেয় কেন, যারা প্রতিদিনের মুখোমুখি হবার অধিকার আদালতের সাহায্যে 5 বছর আগেই নিয়ম বহির্ভূত করে দিয়েছে? এই আকস্মিক সাক্ষাৎ যেন একটা বিদ্রূপের ষড়যন্ত্র, যেমন অবৈধ তেমনই দুঃসহ। ঘটনাটাকে তাই মন থেকে কেউ যেন ক্ষমা করতে পারে না, অথচ আপত্তি বা প্রতিবাদ করারও কোনো যুক্তি নেই। মাধুরী না হয়ে আর শতদল না হয়ে যদি অন্য কোনো মহিলা যাত্রী ও পুরুষ যাত্রী এভাবে এই প্রতীক্ষাগৃহে আশ্রয় নিত, এ ধরনের অস্বস্তি নিশ্চয়ই কারো হতো না, বরং স্বাভাবিকভাবে দু একটা সাধারণ সৌজন্যের ভাষায় দুজনের পক্ষে আলাপ করাও সম্ভব হতো। কিন্তু মাধুরী রায় আর শতদল দত্ত পরস্ত্রী আর পরপুরুষ, কোনো সম্পর্ক নেই। তবু মন ভরা সংকোচ এবং অস্বস্তি নিয়ে ওয়েটিং রুমের নিঃশব্দতার মধ্যে অসহায়ভাবে যেন বন্দী হয়ে বসে থাকে। এই নীরবতার মধ্যে শতদল দত্তের ভারাক্রান্ত মন কখন যে ডুবে গিয়েছিল, তন্দ্রার মতো একটা ক্লান্তিহরণ আরামে দুচোখ বুজে গিয়েছিল, তা সে বুঝতে পারেনি। চোখ খুলে প্রথমেই বুঝতে পারে এটা একটা ওয়েটিং রুম। একটু দূরে বেঞ্চের ওপর বসে রয়েছে মাধুরী, দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে কৌতূহলহীন এবং নিষ্পলক একজোড়া চোখের দৃষ্টি। শতদল কিন্তু মুখ ফিরিয়ে নিল না, তার দু চোখে একটা লুকিয়ে দেখার কৌতূহল যেন চঞ্চল হয়ে ওঠে। কিন্তু কি এমন দেখবার আছে, আর নতুন করেই বা দেখবার কি আছে? আছে, এমন মেঘ রঙের ক্রেপের শাড়ি তো কোনো দিন পরেনি মাধুরী। এমন করে এত লম্বা আঁচলও মাধুরীকে কখনো লুটিয়ে দিতে দেখেনি শতদল। বেড়াতে যাবার সময় মাধুরীকে অবশ্যই পরতে হতো তাঁতের শাড়ি, ঢাকাই বা অন্য কিছু। চলতে গেলে যে শাড়ির ভাঁজে ভাঁজে ফিসফিস করে অদ্ভুত এক শব্দের সুর শিহরিত হয়, আঁচলে মাধুরীকে অবশ্যই মাখতে হতো এক ফোঁটা হাসনুহানার আরক। এইভাবে সুর ও সৌরভ হয়ে শতদলের পাশে চলতে হতো মাধুরীকে, নইলে শতদলের মন ভরত না। সেই সুর আর সৌরভের কোনো অবশেষ আজ আর নেই। মাধুরী বসে আছে এক নতুন শিল্পীর রুচি দিয়ে করা মূর্তির মতো, নতুন রঙে আর সাজে। এমন করে সন্তর্পণে অনধিকারীর অবৈধ লোভ নিয়ে এবং লুকিয়ে লুকিয়ে কোনো দিন মাধুরীকে দেখেনি শতদল। আজ দেখতে পায় আর বুঝতে পারে এ মূর্তি সে মূর্তি নয়, একেবারে নতুন আর বেশ কঠিন। ইঞ্জিনিয়ার অনাদি রায়ের স্ত্রী মাধুরী রায়। অবান্তর চিন্তা আর অস্বস্তি থেকে মুক্তি পায় শতদল। বেশ স্বচ্ছন্দভাবে এবার নিজের প্রয়োজনের দিকে মন দেয়। ছোট একটা চামড়ার বাক্স খুলে তোয়ালে আর সাবান বের করে, হোলডল খুলে তার ভেতর থেকে একটা বালিশ আর চাদর বের করে অর্ধশয়ান লম্বা চেয়ারটার ওপর রাখে। শতদলের দিকে তাকিয়ে দেখার কোনো প্রয়োজন ছিল না মাধুরীর। সে তাকিয়েছিল আয়নার প্রতিবিম্বিত শতদলের দিকে। ইচ্ছে করে নয়, আয়নাতে শতদলকে দেখতে পাওয়া যাচ্ছিল তাই, এবং ইচ্ছে না থাকলেও লুকিয়ে দেখার এই লোভটুকু সামলাতে পারেনি মাধুরী। আয়নার দিকে তাকিয়ে মাধুরী দেখতে পায় বেশ স্বচ্ছন্দভাবে কাজ করছে শতদল। হাত ঘড়িটাকে খুলে নিয়ে একবার দম দিয়ে টেবিলের ওপর রাখে শতদল।
মাধুরী বুঝতে পারে এ ঘড়িটা সেই ঘড়ি নয়। ঘড়ির ব্যান্ডটাও কালো চামড়ার, যে কালো রং কোনো দিন পছন্দ করত না মাধুরী। এবং মাধুরীর রুচির সম্মান রেখে শতদলও কোনোদিন কালো ব্যান্ড পরত না। আরও চোখে পড়ে শতদলের আংটিটাও নতুন। বালিশের ঢাকাটার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, রঙিন আর ফুল তোলা। মাধুরী তো জানে সাদা প্লেন আর মোলায়েম কাপড়ের ঢাকা ছাড়া এসব রংচং আর কাজ করা জিনিস কোনো দিন পছন্দ করতো না শতদল। বুঝতে পারে মাধুরী সেলাই স্কুলের টিচার সুধা সব কিছু ভালো করেই বদলে দিয়েছে। সাবান আর তোয়ালা নিয়ে স্নানের ঘরে চলে গেল শতদল। আয়নার দিক থেকে চোখ ফিরিয়ে এবার টেবিলের ওপরে শতদলের যত সংসার সামগ্রী সেদিকে তাকিয়ে দেখতে থাকে মাধুরী। এতক্ষণে যেন প্রত্যক্ষভাবে তদন্ত করার একটা সুযোগ পাওয়া গেছে। কিন্তু কি এমন বহুমূল্য নিদর্শন দেখার জন্য মাধুরীর দৃষ্টি টেবিলের ওপর স্তূপীকৃত জিনিসপত্রের মধ্যে তল্লাশি করে ফিরছে, তা বোধহয় সে নিজেই জানে না। অনেকক্ষণ ধরে দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু দেখল মাধুরী। সবই নতুন, 5 বছর আগের কোনো স্মৃতির চিহ্নই নেই। এমন কৌতূহল না হওয়াই উচিত ছিল হয়তো। এখন একবার আয়নার দিকে তাকালে মাধুরী দেখতে পেত তুলির টানের মতো আঁকা তার ভুরু দুটি যেন এক ঈর্ষার স্পর্শে শিউরে সর্পিল হয়ে উঠেছে। কিন্তু আয়নার দিকে নয়, দৃষ্টি ছিল সোজাসুজি শতদলের জিনিসপত্রগুলির দিকে। 3-3টে বাক্স খোলা পড়ে রয়েছে, ঘড়ি, মানি ব্যাগ ও চশমাটা টেবিলের ওপরেই। ছাই রঙের ফ্ল্যানেলের জামাটা ব্র্যাকেটে ঝুলছে। সোনার বোতামগুলো আলোয় চিকচিক করছে। নিঃসম্পর্কিত এক মহিলার সামনে সব ফেলে রেখে চলে গেছে ভদ্রলোক। চুরি হয়ে যেতে পারে সে ভয় নেই। ভদ্রলোকের এই বিশ্বাসটা যেমন অস্বাভাবিক তেমনই অস্বাভাবিক মাধুরীর আচরণ। এত সতর্ক দৃষ্টি দিয়ে শতদলের জিনিসপত্র পাহারা দিতে তো কেউ তাকে বলেনি। শতদল ঘরে ঢুকতেই মাধুরী অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। হোক না দর্পণের প্রতিচ্ছায়া, একটু স্পষ্ট করেই এবার দেখতে পায় মাধুরী শতদল আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছে। সেলাই স্কুলের মাস্টারনির এদিকে বিশেষ কিছু যত্ন নেই বলেই মনে হয়। হোক না 5 বছরের অদেখা, আজও দেখে বুঝতে পারে মাধুরী খুব খিদে না পেলে শতদলের মুখটা ঠিক এরকম শুকনো দেখাতো না। মাধুরীর অনুমান মিথ্যে নয়। শতদল একটা টিফিন ক্যারিয়ার খুলে খাবারের বাটিগুলো বের করে টেবিলের ওপর রাখে, খেতে বসে। হাত তুলতে গিয়েই কি ভেবে যেন হাত নামিয়ে নেয়। ঘরের কোণে রাখা জলের কুঁজোটার দিকে একটা গেলাস হাতে নিয়ে এগিয়ে যায়। দৃশ্যটা মাধুরীর চোখে আঘাতের মতো বেজে উঠবে কল্পনাও করতে পারেনি মাধুরী, এবং তার জন্য প্রস্তুত ছিল না। হঠাৎ হয়ে গেল। আয়নার দিক থেকে মুখ ফিরিয়ে সোজা শতদলের দিকে হঠাৎ ক্ষুব্ধভাবে তাকায় মাধুরী। মাধুরীর এই চকিত গ্রীবাভঙ্গি, মৃদু ভুকুটি আর চোখের কুপিত দৃষ্টি কিন্তু এতক্ষণের গম্ভীরতার চেয়ে অনেক বেশি স্বাভাবিক দেখায়। ও কি হচ্ছে? মাধুরীর এই আকস্মিক প্রশ্নে শতদল একটু চমকে উঠে মাধুরীর দিকে তাকায়। মাধুরী আবার বলে, একটা মুখের কথা বললে এমন ভয়ানক দোষের কিছু হতো না। শতদলের গম্ভীর মুখ হঠাৎ সুস্মিত হয়ে ওঠে। হেসে হেসে বলে, না দোষ আর কি। মাধুরী উঠে দাঁড়ায় এবং এগিয়ে আসে। নিস্তব্ধ ওয়েটিং রুমের দুঃসহ মুহূর্তগুলির পেছন থেকে যেন তার আত্মা
আত্মা এতক্ষণে মুক্তি পেয়েছে। শতদলের স্বচ্ছন্দ হাসির শব্দে মাধুরীর ক্লিষ্ট মনের গাম্ভীর্য ভেঙে গেছে। শতদলের হাত থেকে গেলাসটা হাসি মুখে নিয়ে মাধুরী বলে, বসো তুমি। এটা ওয়েটিং রুম। কর্নওয়ালি স্ট্রিটের বাড়ি নয়, আর মাধুরীর জন্মদিনের উৎসবও আজ নয়, যেদিন উৎসবের শোরগোল থেকে শতদলকে এমনই একটি ঘরের নিভৃতে নিয়ে গিয়ে সেই যে জীবনে প্রথম নিজের হাতে খাবার করে খাইয়ে দিয়েছিল মাধুরী। কুঁজো থেকে জল ঢেলে নিয়ে গেলাসটা টেবিলের ওপর রেখে খাবারগুলো একটা ডিশের মধ্যে সাজিয়ে দিতে থাকে মাধুরী। কাচের গেলাস আর মাধুরীর হাতের চুড়িতে অসাবধানে সংঘাত লাগে, শব্দ হয়। 5 বছর আগের নিস্তব্ধ অতীত সে নিক্কণে যেন চমকে জেগে ওঠে। 2 ট্রেন যাত্রী নয়, দেখে মনে হবে ওরা এই সংসারের 2টি সহজীবনযাত্রী, আর সে জীবনযাত্রায় কোনো খুঁত আছে বলে মনে হয় না। মাধুরীর হাতের আঙুলগুলি যদিও একটু রোগা হয়ে গেছে, কিন্তু খাবারগুলোকে সেই রকমই আলগোছে যেন চিমটে দিয়ে তোলে সে। সেই পুরনো অভ্যাস। শতদলের পাশে প্রায় গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধ ঘরে মাধুরীর ছোট নিঃশ্বাসের শব্দ মাঝে মাঝে বেশ স্পষ্ট করে শোনা যায়। আঁচলটা কাঁধ থেকে খসে গিয়ে শতদলের একটা হাতের ওপর লুটিয়ে পড়েছে। লক্ষ্য করে না মাধুরী। এমন বিসদৃশ্য বা অপার্থিব কিছু নয় যে লক্ষ্য করতে হবে। সবই দেখছি বাজারের তৈরি খাবার। মাধুরীর কথার মধ্যে একটা আপত্তির আভাস ছিল, যার অর্থ বুঝতে শতদলের দেরি হয় না। বাজারের তৈরি খাবারের বিরুদ্ধে মাধুরীর মনে যে চিরন্তন বিদ্রোহ আছে তা শতদলের অজানা নয়। তাই সে যেন দোষস্খালনের মতো সুরে সংকুচিতভাবে বলে, হ্যাঁ, ওই কাটিহার বাজারে এগুলো কিনেছিলাম। তা যাচ্ছ কোথায় এখন? আমি যাচ্ছি কলকাতায়। তুমি এখন কলকাতাতেই থাকো বুঝি? হ্যাঁ, তুমি? এ কথাগুলো না উঠলেই বোধহয় ভালো ছিল। হাত কাঁপে, কাজের স্বাচ্ছন্দ্য হারায় মাধুরী। শতদলের প্রশ্নে যেন নিজের পরিচয়টা হঠাৎ মনে পড়ে গেছে মাধুরীর। কুণ্ঠিতভাবে একটু তফাতে সরে গিয়ে মৃদু স্বরে মাধুরী উত্তর দেয়, আমি ওই রাজগিরে থাকি। এই পর্যন্ত এসেই প্রসঙ্গ ফুরিয়ে যায়। আর প্রশ্ন করে জানবার মতো কিছুই নেই। একজন কলকাতা আর একজন রাজগীর, দুজনে 2 ট্রেন যাত্রী মাত্র। এক ট্রেন নয়, এক লাইনের ট্রেনও নয়। তবু মনের ভুলে দুজনে যেন বড় কাছাকাছি হয়ে গিয়েছিল, যা নিতান্ত অশোভন ও অসঙ্গত। তাই দিয়ে দুজনে যেন কিছুক্ষণের মতো শোভন ও সঙ্গত হয়ে উঠেছিল। হয়তো কোনো প্রসঙ্গ পায় না বলেই শতদল বলে, তোমাকে তাহলে বোধহয় পাটনার ট্রেনই ধরতে হবে। হ্যাঁ, তুমি খেয়ে নাও। এক নিঃশ্বাসে যেন জোর করে কোনো মতে কথাগুলো উচ্চারণ করে মাধুরী সরে যায়। সত্যি তো, পাটনার ট্রেনেই তাকে চলে যেতে হবে, চিরকালের মতো। এখানে বসে থাকবার জন্য সে আসেনি। নিজের হাত ঘড়িটার দিকে সন্ত্রস্তভাবে তাকায় মাধুরী। তারপর আবার আগের মতোই বেঞ্চটার উপরে গিয়ে বসে থাকে। খাবারগুলো শতদলের সম্মুখে সাজানো। কাঁচের গেলাসের গায়ে বিদ্যুতের বাতিটার আলো ঝলকায়। জলটাকে তরল আগুনের মতো মনে হয়। আবার বোধহয় অপ্রস্তুত আর লজ্জিত হয়েছে শতদল। কিন্তু বড় শ্লেষ, বড় জ্বালা আছে লজ্জায়।
সব জেনে শুনেও হঠাৎ লোভের ভুলে এক প্রহেলিকার মায়াকে কেন যে সত্য বলে বিশ্বাস করেছিল শতদল। ছটফট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় শতদল। চাদরটা গায়ে জড়িয়ে লম্বা চেয়ারের ওপর শুয়ে পড়ে সে। সিগারেট ধরায়। খাবার খেতে পারল না শতদল, কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর আজ নিজের মনের মধ্যে খুঁজে পাওয়ার জন্য কোনো চেষ্টা করে না শতদল। ওয়েটিং রুম আবার ওয়েটিং রুম হয়ে ওঠে। দুই সম্পর্কহীন অনাত্মীয়, ভিন্ন ভিন্ন ট্রেনের দুই যাত্রী প্রতীক্ষার মুহূর্ত গুনছে তারা, কিন্তু ট্রেনও আসে না, আর তৃতীয় কোনো যাত্রীও এ ঘরে প্রবেশ করে না। আসে বয়, হাতে একটি ট্রে, তার উপর চায়ের সরঞ্জাম সাজানো, একটি টিপট, একটি দুধের জার, একটি চিনির পাত্র, কিন্তু পেয়ালা দুটি। টেবিলের ওপর ট্রে সমেত চায়ের সরঞ্জাম রেখে বয় চলে যায়। তৃষ্ণার্ত দৃষ্টি তুলে চায়ের পাত্রের দিকে একবার তাকায় শতদল, কিন্তু পর মুহূর্তে যেন একটা বাধা পেয়ে দৃষ্টি ফিরিয়ে নেয় সে। ট্রের ওপর দুটি চায়ের পেয়ালা, কি ভয়ানক বিদ্রূপ! কোন বুদ্ধিতে বয়টা দুটি চায়ের পেয়ালা দিয়ে গেল কে জানে। সেরকম কোনো নির্দেশ তো বয়কে দেয়নি শতদল। চা খাওয়াও আর সম্ভব হলো না। সোজাসুজি তাকিয়ে না দেখুক, মাধুরী যেন মনের চোখ দিয়েই স্পষ্ট করে দেখতে পাচ্ছে খাবার স্পর্শ করছে না শতদল। চাও বোধহয় খাবে না। বয়টা এক নম্বরের মূর্খ। চাটা যদি ঢেলে দিয়ে যেত তবে ভদ্রলোক বোধহয় এরকম কুণ্ঠিত হয়ে বসে থাকতেন না, কিন্তু এত কুণ্ঠাই বা কেন? এ তো আর মধুপুর নয়, সেজ মামার বাসাও নয়, আর সেই বড়দিনের ছুটির দিনটাও নয়। বড়দিনের ছুটিতে মধুপুরে সেজ মামার ওখানে বেড়াতে গিয়েছিল শতদল আর মাধুরী। প্রথম দিনেই দুর্ঘটনাটা ঘটেছিল, অনেকটা এই রকমই নিঃশব্দ প্রতিবাদের মতো। চা না খেয়ে সারা সকালটা বাগানের একটা ঝাউয়ের নিচে চেয়ার টেনে বসে রইল শতদল। প্রতিবাদের কারণ বাড়িতে এত লোক থাকতে আর সবার উপরে মাধুরী থাকতে শতদলকে চা দিয়ে গেল বাড়ির চাকর। রহস্যটা যখন ধরা পড়ল, বাড়ি শুদ্ধ লোক তখন লজ্জায় অপ্রস্তুত হয়ে গেল। সবচেয়ে বেশি বকুনি খেল মাধুরী। মামিমা বকলেন, সেজ মামা বকলেন, এমনকি স্বল্পভাষী বরদাও বললেন, যখন জানিস যে তুই নিজের হাতে চা না এনে দিলে শতদল অসন্তুষ্ট হয় তখন। কিন্তু এটা ওয়েটিং রুম, সেজ মামার বাসা তো নয়। অভিমানী স্বামীর মতো এমন মুখ ঘুরিয়ে এভাবে পড়ে থাকা আজ আর শতদলকে একটুও মানায় না। কিন্তু কি আশ্চর্য, এই বিসদৃশ অভিমানের আবেদন ওয়েটিং রুমের অন্তর যেন স্পর্শ করেছে। রঙ্গমঞ্চের একটি নাটকাঙ্কের দৃশ্যের মতো কৃত্রিম হয়েও ঘটনাটা সত্যি সত্যি মান অভিমানের দাবি নিয়ে যেন প্রাণময় হয়ে ওঠে। মাধুরীকে এখানে ধমক দিয়ে কর্তব্য স্মরণ করিয়ে দেবার মতো কেউ নেই, তবু নিজের মনের গভীরে কান পেতে শুনতে পায় সে, কেউ যেন তাকে কর্তব্য স্মরণ করিয়ে দিচ্ছে। খাবার খাচ্ছ না কেন? বড় কোমল ও মৃদু অনুনয়ের সুর ছিল মাধুরীর কথায়। শতদল শান্তভাবে উত্তর দেয়, না, এত রাত্রে আর এসব খাবো না, তবে শুধু চা খাও। হ্যাঁ, চা অবশ্য খেতে পারি, তুমি খাবে না? মাধুরীর মুখে হাসির ছায়া পড়ে। বলে, আমার কি চা খাবার কথা ছিল? শতদল লজ্জিতভাবে হাসে, বলে, তা অবশ্য ছিল না, কিন্তু বয়টা যখন ভুল করে
দুটো পেয়ালা দিয়েই গেছে, তখন তখন এক পেয়ালা চা আমার খাওয়াই উচিত, এই তো। মাধুরীর কথার মধ্যে কোনো সংকোচ বা জড়তা ছিল না। হেসে হেসে কথাগুলো বলতে পারে মাধুরী। শতদল বলে, আমি তো তাই মনে করি, বয়টার আর কি দোষ বলো? না, বয়কে আর দোষ দিয়ে লাভ কি? দুজনেই ক্ষণিকের জন্য গম্ভীর হয়। সত্যি তো, বয়কে দোষ দিয়ে আর কোনো লাভ নেই। মাধুরীর কথাগুলোর মধ্যেই কেমন একটা আক্ষেপের সুর যেন মিশে আছে। বোধহয় বলতে চায় মাধুরী, বয়টার দোষ হবে কেন? দোষ অদৃষ্টের। নইলে আজ 5 বছর পরে এমন একটা বিশ্রী রাত্রিতে একটা ওয়েটিং রুমের চক্রান্তে পড়ে কেন এভাবে অপ্রস্তুত হতে হবে? হয় আর চুপ করে বসে থাকার শক্তি ছিল না, নয় ইচ্ছে করে এই ওয়েটিং রুমের চক্রান্তে আত্মসমর্পণ করতে চায় মাধুরী। উঠে দাঁড়ায় সে, টেবিলের কাছে এগিয়ে আসে, চা তৈরি করে, সেই হাতে, সেই নিপুণতা দিয়ে, স্বচ্ছন্দে ও সাগ্রহে। শতদলে ওঠে, একটা চেয়ার তুলে নিয়ে এসে টেবিলের কাছে নিজের চেয়ারের পাশে রাখে। মাধুরীর দিকে তাকিয়ে বলে, বসো এখানে। মাধুরী আপত্তি করে না। আপত্তি করার মতো জেদগুলোকে আর মনের মধ্যে খুঁজে পায় না। রাজপুর জংশনের ওয়েটিং রুম 2 অনাত্মীয় নরনারীর মনের ভুলে ধীরে ধীরে দম্পতির নিভৃত নীরের মতো আবেগময় হয়ে উঠেছে। বুঝতে পারলেও কেউ আর ঘটনাটাকে বাধা দিতে চায় না। শতদলের পাশের চেয়ারে বসে পড়ে মাধুরী। চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তের নিঃশ্বাস ছাড়ে শতদল। শুধু চায়ের আস্বাদ পেয়ে নিশ্চয় নয়, চায়ের সঙ্গে মাধুরীর হাতের স্পর্শ মিটেছে। তৃষ্ণা তো মিটে যাবারই কথা। শতদল হাসি মুখে বলে, তোমার গম্ভীর ভাব দেখে সত্যি এতক্ষণ বড় অস্বস্তি হচ্ছিল। মাধুরীও হাসে, বলে, তোমার তো অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমার যা হচ্ছিল তা কেবল আমি জানি। ভয় করছিল বুঝি? মাধুরী মাথা হেট করে, বলে, হ্যাঁ। শতদল বলে, ছি, ভয় করবার কি আছে? হাসতে হাসতে আলাপটা শুরু হয়েও শেষের দিকের কথাগুলো কেমন যেন একটা করুণতার ভারে বিনমিত হয়ে যায়। মাধুরীর কথাগুলো বেদনাময় স্বীকৃতির মতো। শতদলের কথায় আশ্বাসের নিবিড়তা। সে অতীত অতীত হয়েই গেছে, আজ আর ভয় করবার কি বা আছে? মানুষ মরে যাবার পর যেমন তার কথা মমতা দিয়ে বিচার করা সহজ হয়ে ওঠে, আর ভুলগুলো ভুলে গিয়ে গুণগুলিকে বড় করে ভাবতে ইচ্ছে করে, শতদল আর মাধুরী বোধ হয় তেমনি করেই আজ তাদের মৃত অতীতকে মমতা দিয়ে বিচার করতে পারছে। অতীতের সেই ভয়, ঘৃণা আর সংশয়ের ইতিহাস যেন নিজেরই জ্বালায় ভস্ম হয়ে সংসারের বাতাসে হারিয়ে গেছে। আজ শুধু মনে হয় সেই অতীত যেন 7 বছরের একটি রাত্রির আকাশ। তার মধ্যে ফুটে উঠেছিল ছোট বড় কত তারা, কত মধুর ও স্নিগ্ধতার আভা। সে আকাশ একেবারে হারিয়ে গেছে। ভাবতে কষ্ট হয়, বিশ্বাস করতে ইচ্ছে করে না, আর ফিরে পেতে ইচ্ছা করে বই কি। শতদলের মুখের দিকে তাকিয়ে মাধুরী বলে, তুমি অনেক রোগা হয়ে গেছ। শতদল বলে, তা নিজে কি হয়েছ? চায়ের পেয়ালাটা হাতে ধরে রেখেছিল মাধুরী। সেদিকে তাকিয়ে শতদল অনুযোগে সুরে বলে, আঙুলগুলোর এ দশা হয়েছে কেন? কেন, কি হয়েছে? কি বিশ্রী রকমের সরু সরু হয়ে গেছে আঙুলগুলো। মাধুরী লজ্জিতভাবে হাসে, আঁচলের আড়ালে হাতটা লুকিয়ে ফেলতে চায়,
কিন্তু শতদল যেন এক দুঃসহ লোভের ভুলে কাণ্ডজ্ঞান হারিয়ে মাধুরীর হাতটা টেনে নিয়ে দুহাত দিয়ে চেপে ধরে। মাধুরী আপত্তি করে না। এবারও অদ্ভুত, 7 বছরের যে জীবনকুঞ্জ একেবারে বাতিল হয়ে গেছে, আজ এতদিন পরে দেখা যায় বাতিল হয়ে গেছে তার কাঁটাগুলি। ছায়া বাতিল হয়নি। একটা অজানা সত্য যেন আজ হঠাৎ আবিষ্কার করে ফেলেছে শতদল। মাধুরীর মুখের দিকে তাকিয়ে বলে, তোমার মুখটি কিন্তু সেই একই রকম আছে মাধুরী, একটুও বদলায়নি। বদলে গেছে সব, শুধু মুখটি বদলায়নি। বাতিল হয়ে গেছে সব, শুধু সেই ভালোবাসার মুখটি বাতিল হয়ে যায়নি। এও কি সম্ভব? হয় চোখের ছলনা, না হয় কল্পনার বিভ্রম। সব ছলনা ও বিভ্রমকে মিথ্যে করে দিয়ে মাধুরীর সারা মুখে নিবিড় এক লজ্জার ছায়া রক্তাভ হয়ে ওঠে। প্রথম ভালোবাসার সম্ভাষণে চঞ্চলিতচিত অনুরা মেয়ের মুখের মতো নয়। বাসর কক্ষে প্রথম পরিচিত বৃরানতা বধূর মুখের মতো নয়। দীর্ঘ অদর্শনের পর স্বামীর সম্মুখে সমাদর্ধন্য নারীর মুখের মতো। প্রণয়কুঞ্জ নয়, বাসর কক্ষ নয়, দম্পতির গৃহ নিভৃত নয়, রাজপুর জংশনের ওয়েটিং রুম। তবু শতদল আর মাধুরী 2 ট্রেন যাত্রী বসে থাকে পাশাপাশি, যেন এভাবেই তারা চিরকালের সংসারে সহযাত্রী হয়ে আছে, কোনো দিন বিচ্ছিন্ন হয়নি। চা খাওয়া শেষ হয়। মাধুরী জিজ্ঞাসা করে, কাকাবাবু এখন কোথায় আছেন? শতদল বলে, তিনি দেরাদুনে বাড়ি করেছেন, এখন সেখানেই আছেন। আর পুটি? শতদল বলে, পুঁটির বিয়ে হয়ে গেছে, সেই রমেশের সঙ্গে। দিল্লি সেক্রেটারিয়েটে ভালোই একটা চাকরি পেয়েছে রমেশ। মাধুরীর হাতটা বড় শক্ত করে ধরেছিল শতদল, যেন 5 বছর অতীতের এক পলাতক মায়াকে অনেক সন্ধানের পর এতদিনে কাছে পেয়েছে সে। 2 হাত দিয়ে ধরে রেখেছে তার এক হাত, যেন আবার হারিয়ে না যায়। তুমি বিশ্বাস করো মাধুরী? কি? তোমাকে আমি ভুলিনি, ভুলতে পারা যায় না? বিশ্বাস না করার কি আছে, চোখেই তো দেখতে পাচ্ছি। কিন্তু তুমি কি? তুমি আমাকে ভুলতে পেরেছো মাধুরী? 2 চোখ বন্ধ করে মাধুরী, যেন চারদিকের বাস্তব সংসারের লোকচক্ষুগুলিকে অন্ধ করে দিয়ে উত্তর দেবার জন্য প্রস্তুত হয় সে। মাথাটা শতদলের বুকের কাছে একটু ঝুঁকে পড়ে। 2 চোখের কোণে ছোট ছোট মুক্তাকণিকার মতো 2টি সজলতার বিন্দু জেগে ওঠে। 2 হাতে জড়িয়ে মাধুরীর মাথাটা বুকের উপর টেনে নেয় শতদল। বলে, বলতেই হবে মাধুরী, আমি না শুনে ছাড়ব না। হঠাৎ ছটফট করে ওঠে মাধুরী, যেন মাধুরীকে একটা আগুনের জ্বালা হঠাৎ 2 হাতে জড়িয়ে ধরেছে। শতদলের হাত ছাড়িয়ে সে উঠে দাঁড়ায়। বাইরের শীতার্ত রাত্রি স্তব্ধতা চমকে দিয়ে প্রবল শব্দে লোহার ঘণ্টা বাজছিল ঝনঝন করে। ঘরের ভেতর আয়নাটাও কাঁপছিল, যেন 2টি জীবনের এই দুঃসাহসের ব্যভিচার সইতে না পেরে ওয়েটিং রুমটাই আর্তনাদ করে উঠেছে। ধুলিয়ান আপ প্যাসেঞ্জার এসে পড়েছে, ছুটোছুটি সারা পড়ে গেছে প্ল্যাটফর্মের ওপর। এই ট্রেনেই তোর আসবার কথা, উদ্ভ্রান্তের মতো কথাগুলো বলতে বলতে দরজার দিকে ছুটে যায় মাধুরী। 3য় যাত্রী ওয়েটিং রুমে প্রবেশ করে। মাধুরীকে দেখতে পেয়ে তার সারা মুখ আনন্দে দীপ্ত হয়ে ওঠে, যেন এই অন্ধকার রাত্রির পথে এতক্ষণ পরে পান্থশালার আলোক দেখতে পেয়েছে মাধুরী রায়ের স্বামী
অনাদি রায়। মাধুরীর মুখও পুলকিত হয়ে উঠেছে দেখা যায়, কিন্তু তখনও যেন একটু বিষণ্ণতার স্পর্শ লেগেছিল। ক্লান্ত প্রদীপের আলোকে যেমন একটু ধোঁয়ার ভাব থাকে। অনাদি রায় কিন্তু তাতেই বিচলিত হয়ে ওঠেন। মাধুরীর কাছে এগিয়ে এসে ব্যস্তভাবে প্রশ্ন করেন, শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ, ভালোই আছি। অনেকক্ষণ ধরে তোমাকে একা একা বসে থাকতে হয়েছে না? হ্যাঁ, কী করবো বলো, ট্রেনগুলো যেরকম বেটাইমে চলছে, নইলে 2 ঘন্টা আগেই পৌঁছে যেতাম। অনাদি রায় উৎসাহের সঙ্গে একটা বেডিং খুলতে আরম্ভ করেন। মাধুরী আপত্তি করে, বলে, থাক, ওসব খোলামেলা করে আর লাভ নেই। তুমি একটু শুয়ে নাও মাধুরী, রেস্ট পেলে তোমার শরীর ভালো বোধ করবে। থাক, আর কতক্ষণই বা। অনাদি রায় কিন্তু নিরুৎসাহিত হলেন না। বাক্স খুলে একটা মির্জাপুরি আলোয়ান বের করলেন। 2 ভাঁজ করে নিজের হাতেই আলোয়ানটা মাধুরীর গায়ে পরিপাটি করে জড়িয়ে দিলেন। এতক্ষণ চেয়ারের ওপর স্থির হয়ে বসে দেখছিল শতদল। একটা প্রহসনের দৃশ্য, নির্মম আর অশোভন, কিন্তু বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকা আর সম্ভব হলো না। একবার ব্যস্ত হয়ে উঠে দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে বাইরে উঁকি দিয়ে দেখে ফিরে এলেন তিনি। ফিরে এসে জিনিসপত্রগুলি একবার অকারণে টানাটানি করলেন, যেন একটা শাস্তির কারাগারে বন্দী হয়ে শতদলের অন্তরাত্মা ছটফট করছে, যেন একটু সুস্থির হবার মতো ঠাঁই অথবা পালিয়ে যাবার মতো পথ খুঁজছে শতদল। দৃশ্যটা সত্যি সহ্য হলো না। মির্জাপুরি আলোয়ান যেন মাধুরীর পথশ্রম ক্লান্ত আত্মাকে শত অনুরাগে জড়িয়ে ধরে রয়েছে। অনাদি রায় নামে এই সজ্জন কি গরবে গরিয়ান হয়ে বসে আছেন হাসি মুখে, আর ওই মাধুরী যেন পৌরাণিক কিংবদন্তির এক নারী, স্বয়ংবরার অভিনয় মাত্র করে, কিন্তু বড়মাল্য দান করে তারই গলায়, যে তাকে লুঠ করে রথে তুলে নিয়ে চলে যেতে পারে। এক ভগ্নবাহু প্রতিদ্বন্দ্বীর মতো সকল পরাভবের দীনতা নিয়ে অসহায়ভাবে তাকিয়ে থাকে শতদল। সহ্য করতে গেলে কষ্ট হয় বড়, চলে গেলেই তো হয়। কেন বসে বসে এত জ্বালা সহ্য করে শতদল? যেতে পারে না সে, একটি লোভের জন্য। মাধুরীর কাছ থেকে সেই প্রশ্নের উত্তরটা শুনে যাবার লোভ। মাধুরী তাকে ভুলতে পারেনি। মাত্র এইটুকু সত্য মাধুরীর মুখ থেকে শুনে যেতে পারলেই জয়ীর আনন্দ নিয়ে চলে যেতে পারবে শতদল। কিন্তু ইহজীবনে এই উত্তর শুনে যাবার আর কোনো সুযোগ হবে কি? অনাদি রায় ঘড়ি দেখলেন, বোধহয় ট্রেনের টাইম হয়ে এসেছে। মাধুরী তার আলস্টার জড়ালো গায়ে, কুলিও পৌঁছে গেল। পাটনার ট্রেন আসছে। স্বামীর পাশে দাঁড়িয়েছিল মাধুরী। কুলিরা চটপট জিনিসপত্রগুলো মাথায় চাপিয়ে দাঁড়ালো। রাজপুর জংশনের ওয়েটিং রুমকে শূন্য করে দিয়ে ওরা এখনই চলে যাবে। শতদলের মনে হয় মাধুরী যেন যাবার আগে এক যতুগৃহের গায়ে আগুনের জ্বালা লাগিয়ে দিয়ে সরে পড়ছে। 7 বছরের আকাশ কি নিতান্ত মিথ্যা? তাকে কি ভুলতে পারা যায়? ছিন্ন করে দিলেই কি ভিন্ন করা যায়? এ প্রশ্নের উত্তর আর দিয়ে যাবে না মাধুরী। উত্তর দেবার আর কোনো সুযোগও নেই। কোনো দিকে না তাকিয়ে শুধু স্বামীর সঙ্গে হাসতে হাসতে এই ঘরের দুয়ার পার হয়ে চলে গেলেই ভালো ছিল, কিন্তু ঠিক সেভাবে চলে যেতে পারল না মাধুরী। কুলিরা চলে গেল, অনাদিরা এগিয়ে গেলেন, কিন্তু দরজার কাছ পর্যন্ত এসে মাধুরী যেন চরম অন্তর্ধানের আগে এই যতুগৃহের জন্যই একটা অলিক মমতার টানে একবার থমকে দাঁড়ায়,
মুখ ফিরিয়ে শতদলের দিকে তাকায়, হাসি মুখে বিদায় চায়, বলে, যাই। শতদল হাসতে চেষ্টা করেও হাসতে পারে না। অনেকগুলো অভিমান আর দাবি একসঙ্গে এলোমেলোভাবে তার কথায় ফুটে উঠতে চাইছে, কিন্তু এত কথা বলার সময় আর কই। শুধু সেই একটি প্রশ্নের উত্তর শুনে চরম জানা জেনে নিতে চায় শতদল। বলে, যাচ্ছ, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো দিয়ে গেলে না মাধুরী। হাসি মুছে যায়। মাধুরী বিস্মিতভাবে তাকিয়ে প্রশ্ন করে, কিসের প্রশ্ন? শতদল বলে, সত্যি ভুলে গেছ? উত্তর দেয় না মাধুরী। ভুলেই গেছে বোধ হয়। 7 বছরের ইতিহাস ভুলতে পারেনি যে মাধুরী, 7 মিনিট আগের কথা সে কি ভুলে গেল? এরই মধ্যে বিশ্ব সংসারের নিয়মগুলি কি এমনই উল্টে গেল যে সব ভুলে যেতে হবে? বুঝতে পারে না শতদল। মাধুরী বলে, যাই, দেরি হয়ে যাচ্ছে যে। শতদলের সব কৌতূহলের লোভ যেন একটা রূঢ় আঘাতে ভেঙে যায়। এতক্ষণে মনে পড়ে মাধুরীর যে একটি পরম গন্তব্য আছে, তাই সে আর দেরি করতে পারবে না। 7 বছর দেরি করিয়ে দিয়েছে শতদল। এখন আর এক মুহূর্ত মাধুরীকে দেরি করিয়ে দেবার কোনো অধিকার আর নেই। শতদল বিমর্ষভাবে বলে, বুঝেছি, তুমি উত্তর দেবে না। মাধুরী শান্তভাবে বলে, উত্তর দেওয়া উচিত নয়। শতদল বলে, কেন? মাধুরী বলে, বড় অন্যায় প্রশ্ন যে। বুঝেছি। ছটফট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় শতদল। তার অন্তরাত্মা যেন কিসের মোহে অবুঝ হয়ে আছে, যার জন্য বারবার শুধু বুঝতে হচ্ছে। অন্যদিকে মুখ ঘুরিয়ে শতদল এক নিঃশ্বাসে একটু রূঢ়ভাবে বলে, যাও, কিন্তু এরকম একটা তামাশা করে যাবার কোনো দরকার ছিল না। বড় তিক্ত শতদলের কথাগুলি। মুহূর্তের মধ্যে মাধুরীর মুখটাও কঠিন হয়ে ওঠে, ভ্রু কুঞ্চিত হয়, চুপ করে কি যেন ভেবে নেয় সে, কিন্তু পর মুহূর্তেই আগের মতোই আবার হাস্যময় হয়ে ওঠে। বোধহয় সেই অলীক মমতার টানে এই যতুগৃহকে যাবার আগে জ্বালিয়ে দিয়ে নয়, একটু বুঝিয়ে দিয়ে আর হাসিয়ে দিয়ে যাবার জন্য প্রস্তুত হয় মাধুরী। হাতঘড়ির দিকে একবার চকিতে তাকিয়ে নিয়ে মাধুরী বলে, একবার সুধাকে নিয়ে রাজগিরে বেড়াতে এসো। শতদল অপ্রস্তুতভাবে তাকায়, বলে, তারপর? তারপর তোমরা দুজনে যেদিন বিদায় নেবে, আমি এসে ট্রেনে তুলে দিয়ে যাব। কেন? আমাকে একটা তামাশা দেখাবার সুযোগ তোমরাও পাবে, এই আর কি। তাতে তোমার লাভ? মাধুরী হেসে ফেলে, বলে, লাভ কিছু নয়, তোমার মতোই হয়তো এইরকম মিছিমিছি রাগ করে কতগুলো বাজে কথা তোমাকে বলবো। মাত্র কয়েকটি মুহূর্ত নিষ্পলক চোখে তাকিয়ে থাকে শতদল, তারপরেই বলে ওঠে, বুঝলাম। কথাটা বেশ জোরে উচ্চারণ করে সে, এবং সঙ্গে সঙ্গে হেসেও ফেলে শতদল। বাজে কথার অভিমান আর দাবিগুলি যেন নিজের স্বরূপ চিনতে পেরে অট্টহাস্য করে উঠেছে। এতক্ষণে সত্যিই বুঝতে পেরেছে শতদল। হাতঘড়ির দিকে তাকিয়ে সময় দেখতে থাকে, এবং দরজার দিকে না তাকিয়েও বুঝতে পারে শতদল মাধুরী চলে গেল। যতুগৃহে আর আগুনের স্ফুলিঙ্গ লাগলো না, লাগলো উচ্চ হাসির প্রতিধ্বনি। রাজপুর জংশনের যেন সুপ্তি ভেঙে গেল। আরেকটি আগন্তুক ট্রেনের সংকেতধ্বনিও বাজে। কলকাতার ট্রেনও এসে পড়েছে, এদিকের প্ল্যাটফর্মে নয়, উল্টো দিকে।
কুলির মাথায় জিনিসপত্র চাপিয়ে শতদল দত্ত ব্যস্তভাবে চলে যায়। দুদিকের ট্রেন দুদিকে চলে যাবে। রাজপুর জংশনের শেষ রাত্রি ক্ষণিক কলরবের পর নীরব হয়ে যাবে। এরই মধ্যে এক প্রতীক্ষাগৃহের নিভৃতে দুই ট্রেন যাত্রীর সম্পর্কের ইতিহাস নিয়ে কি যে পরীক্ষা হয়ে গেল তার সাক্ষ্য আর কিছু থাকবে না। কিন্তু এখনো আছে, যদিও দেখে কিছু বোঝা যায় না। ওয়েটিং রুমের টেবিলের ওপর একটি ট্রে আর তার ওপর পাশাপাশি দুটি শূন্য চায়ের পেয়ালা। কোথা থেকে কারা দুজন এসে আর পাশাপাশি বসে তাদের তৃষ্ণা মিটিয়ে চলে গেছে। রাজপুর জংশন আবার ঘুমিয়ে পড়ার আগে বয়সে তুলে নিয়ে যাবে, ধুয়ে মুছে সাজিয়ে রেখে যাবে। একটা পেয়ালা কাবার্ডের এদিকে আর একটা হয়তো একেবারে ওই দিকে। শুনছিলেন সুবোধ ঘোষের গল্প যৌতুকগৃহ। আবার ফিরব খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।